আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের আবাসনের ইতিহাসে বসুন্ধরা যে আবাসিক এলাকা, এটা বিভিন্ন কারণে ভীষণ রকম আলোচিত, ভীষণ রকম সমালোচিত। আবার দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে এখন এই আবাসন খাতের যে ব্যবসায়ী বসুন্ধরা গ্রুপ, তাদের যে কন্ট্রিবিউশন এবং তারা যেভাবে তাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে বিস্তৃত করে ফেলেছে, সেই ব্যবসা বাণিজ্যের কারণে পুরো জিডিপির একটা বিরাট অংশ এখন এই বসুন্ধরা গ্রুপ তারা হ্যান্ডেল করে। এই গ্রুপটি আসলে কখনো এইভাবে রাজনৈতিকভাবে যাকে বলা হয়, আমরা এই গ্রুপের ওরকম দেখিনি তাদের যে কর্মকাণ্ড বা অ্যাক্টিভেশন, বা তাদের যে যাকে বলা হয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে রাজনীতি, ব্যাংকে টাকা মারা, লোন নিয়ে ফেরত না দেওয়া, এই জিনিসগুলো আমরা কখনো শুনিনি। আমরা যেগুলো সাধারণত হয় আবাসন ব্যবসা বা যারা এই ডেভেলপার, মানে বিল্ডিং নির্মাণ করে তারপর জমি মানে প্লট করে করে বিক্রি করে, সেটা ইস্টার্ন হাউজিং হোক কিংবা আমিন মোহাম্মদ গ্রুপ হোক, আমিন মোহাম্মদ বা বসুন্ধরা হোক, মোরলেস তাদের সবার বিরুদ্ধেই কিন্তু কম বেশি অভিযোগ আছে, প্রায় একই অভিযোগ আছে। কিন্তু সেই অভিযোগের পরেও বাংলাদেশে একজন জহুরুল ইসলাম এবং ইস্টার্ন হাউজিং যে ল্যান্ডমার্ক স্থাপন করে গেছে, এটা অন্যান্য ব্যবসা, অন্যান্য পেশায় এটা কখনো হয়নি। আবার বসুন্ধরা একেবারে তাদের বিরুদ্ধে যত অভিযোগ আছে, আমি একটা অভিযোগ নিয়ে কোনো কথা বলবো না, বরং আমি বলবো যে এই প্রত্যেকটা অভিযোগ সরকারের উচিত তদন্ত করা, বিচার করা এবং যা শাস্তি হয় সেই শাস্তি দেওয়া কোর্ট কাছারি আদালত। কিন্তু একটা আবাসন ব্যবসা থেকে তারা কোনো ব্যাংকের টাকা না মেরে যে সফলতা লাভ করেছে এবং যে দৃষ্টান্ত স্থাপন করেছে এবং যে একটা কর্পোরেট কালচার সারা বাংলাদেশে গড়ে তুলেছে, এটা আমরা অস্বীকার করব কি করে? আজ আপনি স্টিল বলেন, মানে লোহা তৈরি বলেন, রড তৈরি বলেন, সিমেন্ট, এলপিজি, এলএনজি, টয়লেট পেপার, টয়লেট টিস্যু, এরপরে সংবাদপত্র, টেলিভিশন, মিডিয়া, মানে ব্যবসার এমন কোনো সেক্টর নেই, সেটা আমদানি, রপ্তানি, ভোগ্যপণ্য, আটা, ময়দা, চিনি, ডাল থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যে এই গ্রুপ তারা করছে না। কিন্তু এখানে যেভাবে এস আলমের নাম আসে, এখানে যেভাবে ব্যাক্সিমকোর নাম আসে, এখানে যেভাবে অন্যান্য যে সকল কোম্পানি গত 30 বছরের মধ্যে খুব বড় হয়ে গেছে, আবার দেউলিয়া হয়ে গেছে, এখানে অনেকগুলো কোম্পানি, যেমন এখন সিটি গ্রুপ ভালো চলছে না, তারপর মেঘনা গ্রুপ, তারা খুব বড় হয়ে গেছে, কিন্তু বহু অভিযোগ তাদের বিরুদ্ধে। সেই ক্ষেত্রে দেখা গেল যে তারা যেভাবে ব্যাংক থেকে টাকা নিয়েছে ওইভাবে তারা সমন্বয় করতে পারছে না। সেই তুলনায় বসুন্ধরা গ্রুপের কিন্তু সেই অভিযোগগুলো নেই। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা এই বসুন্ধরা এলাকার বালু ভরাট করেছে, বহু মানুষের জমি দখল করেছে, তাদেরকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়নি, মূল্য দেয়নি, অনেকের কাছে প্লট বিক্রি করেছে, অনেকের দখল বুঝে দেয়নি, এই সকল অভিযোগ আছে। এগুলো নিয়ে মামলা মোকদ্দমা অনেক আছে। দ্বিতীয়ত হলো যে তারা ঢাকার বারিধারা সংলগ্ন যে বসুন্ধরা আবাসিক এলাকা গঠন করেছে, সেই আবাসিক এলাকাকে তারা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র হিসেবে তৈরি করেছে। এখানে বসুন্ধরার মালিকের আইন ছাড়া অন্য কোনো আইন চলে না। এখানে সিটি কর্পোরেশনের কোনো কার্যকর ভূমিকা নেই এবং এত বিশাল একটা এলাকা থেকে সিটি কর্পোরেশন কোনো রেভিনিউ পাচ্ছে না, ইত্যাদি অভিযোগ। কাজেই এটাকে আনতে হবে। এজন্য বিভিন্ন সময় সেই সিটি কর্পোরেশন, বিভিন্ন সরকার এটাকে সিটি কর্পোরেশন অধীনে নেওয়ার জন্য, কিংবা বসুন্ধরার যে সকল প্রতিদ্বন্দ্বী রয়েছে বা অনেক আছে না ঈর্ষাপরায়ণ, কাউকে দেখলে মেজাজ গরম হয়ে যায়, কেউ ভালো থাকলে তাকে দেখলে মানুষের রাগ হয়, এরকম কিছু লোক তো আছে।
তার সঙ্গে সঙ্গে আবার এই পরিবারে যারা লোকজন আছেন, বসুন্ধরা পরিবারে যারা সন্তান-সন্ততি, তাদের মধ্যে বেশ কিছু অভিযোগও কিন্তু চলে এসছে। এটাও অস্বীকার করার উপায় নেই। কিন্তু সব মিলিয়ে যেটা হচ্ছে যে, এই বাংলাদেশে তাদের যে এনিমিটি, এটা আগেও ছিল, কিন্তু যেগুলো তারা সামাল দিতে পেরেছিল। কিন্তু যেটি হয়েছে আওয়ামী লীগ জমানাতে সামহাউ তারা সেই আমাদের যে রাজনীতির যে কালচার, সেই কালচারের মধ্যে তারা অনেকটা আত্মাহুতি দিয়েছে। আওয়ামী লীগের শেখ হাসিনার সঙ্গে তাদের একটা সম্পর্ক ভালো ছিল কি ছিল না বড় ব্যাপার নয়। কিন্তু শেখ হাসিনার একটি অনুষ্ঠানে বসুন্ধরার মালিক একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যকে ব্যবহার করে এই বর্তমান জমানাতে এই শিল্প গ্রুপটিকে নানাভাবে হেনস্থা করার যে চেষ্টা করা হচ্ছে, এটি ব্যক্তিগতভাবে আমি এটাকে সমর্থন করি না। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, অন্যান্য যে সমস্ত গ্রুপ, যেখানে অ্যাট লিস্ট 10 থেকে 12 লাখ লোকের চাকরি ছিল, কর্মসংস্থান ছিল, এর অর্ধেক এখন চাকরিচ্যুত হয়ে গেছে। অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, যেগুলো কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পতন, সেই পতনের মূলে অন্যতম কারণ হলো যে তারা অর্থনীতিকে সামাল দিতে পারেনি। এর কারণ হলো বড় বড় কর্পোরেট হাউসগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। গাজী গ্রুপের মতো প্রতিষ্ঠানকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, যেখানে 30 থেকে 35 হাজার লোক চাকরি করত। আমাদের যে টায়ার শিল্প, টায়ার শিল্পের অলমোস্ট বেশিরভাগ টায়ার, সেই রিক্সার টায়ার থেকে শুরু করে ট্রাকের টায়ার, গাজী টায়ার তারা নিয়ন্ত্রণ করত। তো এই জিনিসগুলো তারা নষ্ট করে দিয়েছে। বসুন্ধরার উপরও প্রাণত তাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের কাজকর্ম পদে পদে বাধা থেকে শুরু করে সব কিছু, মানে বসুন্ধরা এলাকাতে মব করার চেষ্টা করে, তাদের অফিস ভাঙচুর সব কিছু করার পরেও সামহাও এই গ্রুপটি ধুক ধুক করে টিকে আছে। একইভাবে যমুনা গ্রুপ, বসুন্ধরার প্রতিপক্ষ, তাদের উপরেও কিন্তু ইনুস জমানাতে মব হয়েছে। এখন যেটা হলো গণতান্ত্রিক সরকারের আমলে, ঠিক ওই যে আগের জমানার যে সকল কর্মকাণ্ড, ইভেন আওয়ামী লীগ জমানাতে যে সকল লোক বসুন্ধরাকে ভয় দেখানোর চেষ্টা করেছে এবং ভয় দেখিয়ে আওয়ামী লীগের মানে শেখ হাসিনার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং গেছেও, ঠিক একইভাবে এখন বর্তমান জমানাতেও সেই ঘটনাগুলো ঘটছে। এবং সেই ঘটনা ঘটানোর জন্য বসুন্ধরার 1 নম্বর যেটা তাদের যে প্রজেক্ট, বসুন্ধরা আবাসিক এলাকা, এখানে তারা যা কিছু করছে, তারা নিজেদের ম্যানেজমেন্টে সিকিউরিটি রাখছে, এখানে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় রাস্তাঘাট, তারপরে মসজিদ, মন্দির, গল্ফ কোর্স থেকে শুরু করে একটা আধুনিক যে নগরী, আধুনিক নগরীর যা কিছু সুযোগ সুবিধা সেখানে তারা স্থাপন করেছে। এবং এখানে যারা নিয়মিত বসবাস করছেন, বাইরের লোকগুলো বলতে পারবে না, কিন্তু যারা ভিতরে বসবাস করছেন তাদের এক ধরনের ফিলিংস এই বসুন্ধরা সম্পর্কে। আর বাইরে যারা থাকে তাদের অন্য ধরনের ফিলিংস, জাস্ট রিভার্স। আমি আমার নিজের অভিজ্ঞতা বলি। আমি 30 বছর ধানমন্ডিতে থেকে এসেছি নিজের বাড়িতে। এখন সেই 30 বছর আগে সেখানে একটা বাড়ি করা বা ইদানিং একটা বাড়ি করা, এটা কল্পনাই করা যায় না। চাঁদাবাস, মাস্তান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। তো সেখানে এই যে আমি বসুন্ধরাতে শিফট করলাম, এখানে একটা বাড়ি করেছি, কোন ফাঁক দিয়ে যে বাড়ি হয়ে গেল, মানে এখান থেকে একটা বালু সিমেন্টও কেউ কিন্তু সরায়নি। 2 নম্বর হলো যে এখানে আমি কাউকে ডিস্টার্ব যেমন করতে পারছি না, আমাকেও কেউ ডিস্টার্ব করতে পারছে না। রাত 2টোর সময় আমি দিতে আসছে পুরো বসুন্ধরা এলাকা ঘুরতে পারি। 300 ফিট দিয়ে আমি বসুন্ধরাতে ঢুকে আমি রাত 3টা পর্যন্ত ঘুরতে পারি। এটা আবাসিক এলাকা হিসেবে কিছু কিছু দোকান আছে 24 ঘন্টা খোলা থাকে, কিছু কিছু দোকান আছে 12টা পর্যন্ত খোলা থাকে, কিছু কিছু রাস্তা আছে, মানে প্রতিটি জিনিসই খুব সিস্টেমেটিক ওয়েতে এখানে এগুচ্ছে, যেখানে আমার নাগরিক জীবনের যে নিরাপত্তাহীনতা বোধ আমি এখানে আসার পরে কখনো হয়নি। কিন্তু ধানমন্ডির আদি বাসিন্দা কিংবা পুরানো পল্টনের আদি বাসিন্দা হিসেবে এই শহরকে আমার কাছে মানে মাঝে মধ্যে খুব অচেনা মনে হতো। যেদিন গণ্ডগোল হতো, যেদিন মারামারি হতো, যেদিন কাটাকাটি হতো ঢাকা কলেজে কিংবা পুরানো পল্টন প্রেস ক্লাব, এই সমস্ত এলাকাতে আমি আমার ঘর থেকে কখনো বেরোতে সাহস পাইনি।
কিংবা সন্ধ্যার পরে যখন আমি বের হব আমার বাসা থেকে, তখন আমি ঘড়িটা নিতাম না, মানিব্যাগটা নিতাম না, যতটুকু টাকা দরকার ততটুকু নিতাম, এমনকি মোবাইলটা পর্যন্ত নিতাম না। এই শহরে আমার অবস্থান থাকাকালীন, মানে আমার এই যে পরিচিতি, সেই পরিচিতি থাকার পরেও আমার নিরাপত্তাহীনতা সেই পর্যায়ে ছিল। কিন্তু বসুন্ধরার যে অভ্যন্তরীণ যে পরিবেশ, আমি গত 6 মাস যাবত যেটা দেখছি, এখানে যারা যারা থাকছেন তাদের কারোর মধ্যে এই নিরাপত্তাহীনতার কোনো অভিযোগ নেই। এটার মধ্যে এমন কোনো ঘটনা গত 6 মাসে ঘটেনি, এবং আমি কখনো, এখানে আমার বিল্ডিং হচ্ছে 4 বছর ধরে, এই 4 বছর কনস্ট্রাকশনের সময় এমন কোনো ঘটনা শুনিনি যে ঘটনার জন্য আসলে পুলিশের সাহায্য দরকার হতে পারে বা পুলিশের মধ্যস্থতা দরকার হতে পারে। তো এনিওয়ে, এটা আমি আমার একান্ত যে ব্যক্তিগত সেই বিষয়গুলো বললাম এই কারণে যে এটা নিয়ে এখন এই সময়টাতে খুব টানা হেঁচড়া চলছে। বসুন্ধরার মালিকপক্ষ তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেগুলো ভিন্ন একটা প্রসঙ্গ, কিন্তু শেখ হাসিনার সঙ্গে তাদের যে সম্পর্ক সেটাকে লাইমলাইটে এনে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রশাসনকে বসুন্ধরার বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হয়েছিল, একইভাবে এখন তারেক রহমান এবং তার প্রশাসনকে বসুন্ধরার বিরুদ্ধে খেপিয়ে দিয়ে এটাকে আবার সেই ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে নিয়ে যাওয়ার জন্য যে তোড়জোড় চলছে, আমি এখানে আপত্তি জানাই যে ঠিক আছে, ঢাকা সিটি কর্পোরেশন যদি নিতে চায় নেবে। ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে তো এইখানে অনেক কিছু আছে। বারিধারা ডিপ্লোম্যাটিক জোন আছে, তো সেখানে বারিধারা সোসাইটি, ডিপ্লোম্যাটিক জোন, ঢাকা সিটি কর্পোরেশন সমন্বিতভাবে কাজ করছে উইথ এ রিজনেবল অ্যান্ড রেসপেক্টেবল পর্যায়ে। বসুন্ধরার ক্ষেত্রে সেটা হতে পারে, কিন্তু যদি এখানে জোর জবরদস্তি করা হয় এবং এখানে সিটি কর্পোরেশন, মানে যাকে বলা হয়, যদি বর্তমান প্রশাসনকে ব্যবহার করে এখানে যে চলমান ভালো যে দিকগুলো রয়েছে সবগুলো তছনছ করে দিয়ে এটিকে কলাবাগানের মতো করে ফেলা হয়, এটিকে যদি জিগাতলার মতো করা হয়, ধানমন্ডির মতো করে ফেলা হয়, গুলশানের মতো করে ফেলা হয়, যেখানে ইচ্ছা সেখানে যে আসলো সেখানে গেল, ওই বাদাম, ওই ছাই, মুরগি, খালাম্মা মুরগি লাগবে। আমার বাসার সামনে হঠাৎ করে একজন, বাড়ির সামনে একজন এসে একটা পানবিড়ি সিগারেটের দোকান দিল, আমি তাকে সরাতে পারবো না, বিকজ ওখান থেকে কোনো মাস্তান বা চাঁদাবাজ তাকে ওখানে বসিয়ে গেছে। ঠিক ধরেন আমার নিজের বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সামনে মাস্তানরা অত 20 থেকে 25টা দোকান বসিয়ে দিয়েছে। আমি শুনতে পেয়েছি যে এক একটা পজিশন নাকি 3 লাখ 4 লাখ টাকা করে এই ইউনূস জামানাতে এগুলো বিক্রি হয়েছে। অথচ শেখ হাসিনার জামানাতে আমাদের ওই বিল্ডিংয়ের সামনে একটা, মানে ফুটপাতে একটা দোকান বসবে আমাদের অনুমতির বাইরে সম্ভবই ছিল না। অথচ চোখের সামনে দেখতেছি যে অনেকগুলো হকার বসিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে এবং প্রতিদিন টাকা নেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট ফিয়ের মাধ্যমে। আমি কিন্তু কোনো কিছু বলতে পারছি না। তো একই অবস্থা বসুন্ধরার মধ্যে হবে না তার কি প্রমাণ আছে? বসুন্ধরার বাইরে গিয়ে বাড্ডা রোডে গিয়ে দেখেন, বসুন্ধরার বাইরে গিয়ে সেই যে মাদানী এভিনিউতে গিয়ে দেখেন, বসুন্ধরার বাইরে গিয়ে যে যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে যে বাড্ডা লিংক রোড রয়েছে সেখানে গিয়ে দেখেন কি হচ্ছে। মানে একটা সেকেন্ড আপনি ফুটপাতে হাঁটতে পারবেন না। সেখান থেকে আপনি যখন বসুন্ধরার মধ্যে ঢুকবেন, ইটস এ নিউ থিং। এটার সঙ্গে মোটামুটি বারিধারার ডিপ্লোম্যাটিক জোন ছাড়া অন্য কোনো এলাকার তুলনা করা চলে না। তো সেটা সরকার রেভিনিউ আয়ন করতে চায়, সরকার এখানে অংশগ্রহণ করতে চায়, সেটা হতে পারে, বিধি মোতাবেক সেটা হতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই আমি মনে করি এখানে পাশে জলছিড়ি আছে, ঢাকাতে ডিওএইচএস আছে, কয়েকটা ডিওএইচএস আছে, নিউ ডিএস, মানে প্রত্যেকটা ডিওএইচএস, বারিধারা ডিওএইচএস, তারপরে বনানী ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস, এমনকি মিরপুর ডিওএইচএস। তো ওই জিনিসগুলো কিন্তু বসুন্ধরার মতোই চলছে। তো সেখানে সিটি কর্পোরেশন যেভাবে কাজ করছে ঠিক ওইভাবে যদি এখানে হয়, তাহলে আমরা যারা এখানকার বাসিন্দা রয়েছি তুলনামূলকভাবে আমরা যে এই মুহূর্তে নিরাপত্তা বোধ করছি, আমরা এদেশের নাগরিক, এখানে কয়েক লাখ লোক বসবাস করে, সবাই সমাজের গণ্যমান্য ব্যক্তি, অর্থনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এদের হাতে অর্থনীতির অনেক চালিকা শক্তি রয়েছে। কাজেই এদের একটা নিরাপদ জীবন, হ্যাপি লাইফ, এর উপরে কিন্তু দেশের সামগ্রিক অর্থনীতি নির্ভর করে। বসুন্ধরার মালিক বা তার সন্তানদের ব্যাপারে যদি রাষ্ট্রের ক্রোধ থাকে, ক্ষোভ থাকে, রাজনৈতিক প্রতিহিংসা থাকে, সেটা ভিন্ন একটা বিষয়। কিন্তু সেটা প্রয়োগ করতে গিয়ে যদি একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়, একটা সিস্টেম
যা কিনা সারা বাংলাদেশে অনুসরিত হতে পারে। আমাদের এই বসুন্ধরার মধ্যে যে সিস্টেম, এত সুন্দর সিস্টেম কোনো ক্যান্টনমেন্টের মধ্যেও নেই। ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যেও এতটা সুশৃঙ্খল নিয়মকানুন নেই। এখানে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, এখানে কোনো ট্রাফিক দরকার হয় না, কোনো কিছু দরকার হয় না। এত বিশাল এলাকা ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যেও সেখানে সারাক্ষণ সেই সিসি ক্যামেরা দিয়ে মানে সেই মিলিটারি পুলিশ দাঁড়িয়ে থাকে এবং অনেক সেনাবাহিনীর কর্মকর্তাদেরকেও সেই মিলিটারি পুলিশ জরিমানা করে, কিন্তু বসুন্ধরাতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ফলে এই সিস্টেমটা যেন ধ্বংস না হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।